একটি সংসদের সংবিধান সংশোধন করার ক্ষমতা আসলে কতটুকু? তার কি আনলিমিটেড পাওয়ার আছে? আসলে সার্বভৌমত্ব কার? এই ধরনের যে সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলোর উত্তর খোঁজার চেষ্টা করবো আজকে আমরা। তো আজকে আমরা পঞ্চদশ সংশোধনী যে মামলাটা আছে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব অনেকটাই। আসলে এই মামলাটা ফর এ লং টাইম টু কাম অনেক ইম্পর্ট্যান্ট একটা ডিসিশন হিসাবে হয়তো অনেক ডিবেটেড হবে। তার একটা মেইন কারণ হচ্ছে যে আসলে সংসদের সংশোধন করার ক্ষমতা কিংবা প্রসিডিউরাল যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো যদি ফলো করে কেউ যদি কোনো সংশোধনী না আনে, এটার ফল হিসেবে আসলে কি হবে। তো বাংলাদেশের সংবিধানের ইতিহাসে আসলে এটি খুব গুরুত্বপূর্ণ একটি মামলা। তো এই সাম্প্রতিক যে মামলাটি আছে এটা নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো মামলার রায়টা প্রকাশিত হয়েছে সর্বশেষ 2024 সালের 17 ডিসেম্বর। তো এই মামলায় যে বিভিন্ন আইনি যুক্তি আছে, সাংবিধানিক যে প্রিন্সিপালস গুলো আছে, এটার সুদূরপ্রসারী যে প্রভাবগুলো আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই মামলাটা কিন্তু শুধুমাত্র লয়ার কিংবা জাজেস তাদের জন্য ইম্পর্টেন্ট না, সংবিধান এবং দেশের ভবিষ্যৎ নিয়ে যারা আগ্রহী তাদের কিন্তু এই মামলাটা পড়া খুবই গুরুত্বপূর্ণ। তার একটা এফেক্ট দেখবো যে এই মামলার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম, যে এটা বাতিল করার কারণে আসলে আমরা কি পরিমাণ পলিটিক্যাল একটা ভ্যাকিউম কিংবা একটা শূন্যতায় ভুগেছি, কি ধরনের প্রবলেম ক্রিয়েট হয়েছে তা কিন্তু আমরা দেখতে পারতেছি। তো একটি সাংবিধানিক সংশোধনী শুধুমাত্র লর যে প্রিন্সিপাল কিংবা লয়ারদের এফেক্ট করার ব্যাপারটা এরকম না, এটা কিন্তু পুরো দেশ এবং জাতির ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। তো আজকে আমরা আসলে প্রথমে কেসটার ব্যাকগ্রাউন্ড বোঝার চেষ্টা করব, কেসটা আসলে কেন করা হয়েছে, কোন পরিস্থিতিতে অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছিল। এরপরে আমরা জানতে চাবো যে এখানে আসলে কি কি সাংবিধানিক যে ইস্যু এইটার পিছনে আসলে জড়িত আছে। এরপরে জুডিশিয়ারির এই ক্ষেত্রে কি কি ডিসিশন ছিল, আর আইনিভাবে আমাদের আসলে এখান থেকে কি কি শিক্ষা নেওয়ার আছে। শুধু আইনিভাবে না, রাজনৈতিকভাবে কিংবা অন্যান্য ভাবেও কিন্তু এখান থেকে আসলে শিক্ষার অনেক কিছুই আছে, আমরা দেখতে পারবো। তো প্রথমে যদি আমরা এই মামলার একটা সংক্ষিপ্ত পরিচিতি দেই, যে এই মামলাটা আসলে এখানে দুইটা রিট পিটিশন জারি হয়েছিল, এখান থেকে আসলে মামলাটা অ্যারাইজ হয়েছে। একটি মামলা করেছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার, আর আরেকটি হচ্ছে মুক্তিযোদ্ধা মুফাজ্জল হোসেন। তো শেষ পর্যন্ত কিন্তু এখানে একটা জয়েন্ট হিয়ারিং করা হয়, কারণ ওভারঅল দুইটার ইস্যুটা মেইনলি সেমই ছিল দুইটা রিট পিটিশনের। তো এখানে দুইজন জাস্টিস ছিলেন, মিসেস জাস্টিস ফারাহ মাহবুব এবং মিস্টার জাস্টিস দেবাশিস রায় চৌধুরী। তো এই মামলাটার অথর জাজ হচ্ছেন মিসেস জাস্টিস ফারাহ মাহবুব ম্যাডাম। তো উনি কিন্তু খুবই একজন ভালো জাজ, আমরা জানি, কারণ এর আগে জিহাদ কেস আপনারা যারা পড়েছেন তারা জানেন যে ওনার আসলে লিগাল প্রিন্সিপাল কিংবা ডিসিশন যে রিজনিং এটা কিন্তু কতটা সাউন্ড। তো এই মামলার যদি আমরা এছাড়া কি ইন্টারভেনেন্ট দেখতে পারবো, তো ইন্টারভেনেন্ট কনসেপ্ট যারা লতে পড়েন তারা অনেকটাই জানেন যে সাধারণত যদি এমন হয় যে কেউ প্লেইন্টিফ কিংবা রেসপন্ডেন্ট কোনোটাই না, উনি থার্ড পার্টি, বাট সামহাউ এটার ডিসিশন যেহেতু ওনাদের ইম্প্যাক্ট করতে পারে, এর জন্য ওনারা ওনাদের যে লিগাল ওপিনিয়ন এটা দিয়েছেন। যেমন আমরা দেখবো মোহাম্মদ জমিরুদ্দিন সরকার, সুব্রত রয়, এছাড়া মোহাম্মদ শিশির মনির, এছাড়া অন্যান্য যারা সিনিয়র অ্যাডভোকেট ছিলেন তারা কিন্তু এই মামলার পার্টি ছিলেন। এই মামলার একটা প্রসিডিউরাল হিস্ট্রি যদি আমরা ট্রাই করি, এটার মেইনলি রিট পিটিশনটা ফাইল করা হয়েছিল আর্টিকেল 102 এর আন্ডারে। তো এখানে আসলে দুইভাবে চ্যালেঞ্জ করা হয়েছে। একটা রিট পিটিশনে পুরো 15 অ্যামেন্ডমেন্ট যেটা ছিল সম্পূর্ণ অ্যামেন্ডমেন্টটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, আর আরেকটা রিট পিটিশনে স্পেসিফিক কিছু সেকশন যেটা ছিল অ্যামেন্ডমেন্টের, সবগুলো না, কিছু কিছু জিনিসকে চ্যালেঞ্জ করা হয়েছিল। তো এরপরে কোর্ট হচ্ছে এখানে প্রাইমা ফেসি সাবস্টেন্স পায় যে না, এখানে আসলে একটা প্রাথমিক সারবত্ততা আছে, এই কারণে এটাকে জবাব দেওয়ার জন্য একটা রুল ইস্যু করা হয়। এরপরে যে অন্যান্য হিয়ারিং গুলো চলে 5 ডিসেম্বর 2024 পর্যন্ত, আর সর্বশেষ ফাইনাল জাজমেন্টটা দেওয়া হয় 17 ডিসেম্বর 2024 সালে। আর রিট পিটিশন দুইটা হিয়ারিং একসাথে করা হয়, কারণ এখানে কমন কোয়েশ্চেন্স অফ ল অ্যান্ড ফ্যাক্ট ছিল, যে আসলে এটা ডিসাইড করতে একই ধরনের যেহেতু ঘটনা ইনভলভ এবং ল ইনভলভ আছে, এর জন্য একই সাথে শুনানি করা হয়। এরপরে আমরা দেখবো যে আসলে এটা মানে হিস্ট্রিক্যাল কনটেক্সটটা কি। এটা হিস্ট্রিক্যাল কনটেক্সটটা যদি আমরা আলোচনা করি, যে আসলে 2011 সালে 55টা সংবিধানের যে প্রভিশন আছে এটা কি চেঞ্জ করা হয়, এটা কিন্তু মোর দ্যান 1/3 অফ দ্য কনস্টিটিউশন আমরা যদি চিন্তা করি। তো এটার আরো ব্যাকগ্রাউন্ডে যদি আমরা যাই, দেখবো যে এখানে একটা 15 সদস্যের বিশেষ সংসদীয় কমিটি 2010 সালে গঠন করা হয়েছিল। তো তারা হচ্ছে 104 জন বিশিষ্ট নাগরিকের কাছ থেকে পরামর্শ নিয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কে। কিন্তু আবার এরপরে যেটা হয় যে 2011 সালে সুপ্রিম কোর্টের একটা শর্ট অর্ডার এর কারণে, তো ওই যে বেশিরভাগ যারা নাগরিক ছিলেন, বিশিষ্ট নাগরিক, তারা পক্ষে ছিলেন যে না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা ছিল এটা আসলে বহাল রাখার জন্য। কিন্তু পরে আবার সুপ্রিম কোর্টের অর্ডারের পরে একদম তত্ত্বাবধায়ক সরকার যে বিলুপ্তি এটা সুপারিশ দেওয়া হয়। তো শেষ পর্যন্ত যেটা হয় যে একদম আলোচনা ছাড়াই
ক্যাটাগরি গভর্নমেন্ট সহ অন্যান্য যে প্রভিশন গুলো আছে এগুলোকে কিন্তু বাদ দেওয়া হয়। তো আমরা যদি মূল সংশোধনীগুলোর কথা চিন্তা করি যে পঞ্চদশ সংশোধনী মামলা আসলে কি কি মেইন সংশোধনী আনা হয়েছিল, একটা দেখবো যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম যেটা ছিল এটাকে বাতিল করা হয়। এছাড়া 142-এ সংশোধন করার যে প্রসিডিওর এটা বাতিল করা হয়। আর্টিকেল 7A 7B যুক্ত করা হয়। 4A আর্টিকেল 6-এ হচ্ছে কিছু পরিবর্তন করা হয়। 38-এ সংশোধন আনা হয়। এছাড়া আরো কয়েকটা আর্টিকেল আমরা দেখবো এখানে সংশোধনগুলো আনা হয়েছে, এটা আমরা ইন ফিউচার আর্গুমেন্ট করতে যেয়ে দেখবো। তো ক্যাটাগরি গভর্নমেন্ট সিস্টেম নিয়ে যদি আমরা বলি, যে ক্যাটাগরি গভর্নমেন্ট 1972 সংবিধানে ছিল না, অরিজিনাল সংবিধানে এটা ছিল না। এরপরে 13 অ্যামেন্ডমেন্টের থ্রুতে আমরা দেখবো যে ক্যাটাগরি গভর্নমেন্টটা আমাদের সংবিধানে অ্যাড করা হয়। তো এরপরে যে ঝামেলাটা হয় যে আপিলেট ডিভিশনে এই যে জিনিসটা আছে একটা শর্ট অর্ডারের মাধ্যমে বলা হয় যে ক্যাটাগরি গভর্নমেন্ট যে সিস্টেম 13 অ্যামেন্ডমেন্ট কেস যেটা আছে যে আসলে ক্যাটাগরি গভর্নমেন্ট যে সিস্টেমটা এটা আসলে আল্ট্রা ভায়োলেন্স টু দ্য কনস্টিটিউশন। কিন্তু তারপরেও তারা বলেছিল যে পরবর্তী দুইটা পার্লামেন্টারি ইলেকশন যেটা আছে এটা চাইলে আসলে এটা ক্যাটাগরি গভর্নমেন্ট সিস্টেমের আন্ডারে হতে পারে, ওনারা এটা অ্যালাউ করেছিলেন। কিন্তু ডিটেল জাজমেন্ট আসার আগেই যেটা হয় যে আসলে পুরা এটা চেঞ্জ করে ফেলা হয়, সংবিধানটা ওই একদম রিমুভাল করা হয়, শর্ট অর্ডারের যে ডিরেকশনটা ছিল ওটা ফলো করা হয় না। তো এরপরে 15 অ্যামেন্ডমেন্টের করা হয়। আমরা সর্বশেষ দেখবো যেটা আসলে চ্যালেঞ্জটা আসলে কেন হয়। এরপরে রেফারেন্ডামের যে সিস্টেমটা ছিল, যে অরিজিনাল সংবিধানে গণভোটের সিস্টেমটা ছিল না, ওই সময়ও 2/3 অ্যামেন্ডমেন্টের থ্রুতে কোনো কিছু চেঞ্জ করা যেত। এরপরে 5th অ্যামেন্ডমেন্টে মূলত গণপরিষদের যে প্রভিশনটা এটা প্রথমে আনা হয়। এরপর আমরা দেখবো যে 12th অ্যামেন্ডমেন্ট যেটা আছে এখানে কিছু কিছু প্রভিশন এর কথা বলা হয় যে যেগুলো যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে হচ্ছে আমাদের গণভোটের লাগবে। যেমন প্রস্তাবনা আর্টিকেল 8, 48, 56 এবং 142, যে এক সংবিধান চেঞ্জ করতেও গণভোট মানে ওই যে প্রভিশনটা আছে 142-এর ওই প্রসিডিউরটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে আমাদের কি গণভোট লাগবে। তো এখন পঞ্চদশ সংশোধনীর সবচেয়ে বড় একটা প্রবলেম ছিল যে তারা গণভোট ছাড়াই হচ্ছে একদম আর্টিকেল 142-কেও চ্যালেঞ্জ করে ফেলছিল। তো যারা এখানে পিটিশনার ছিলেন তারা বলতেছিলেন যে এই যে গণভোট ছাড়াতে গণভোটের বিধান বাতিল করলাম এটা অসাংবিধানিক, আর ক্লেম দ্যাট দিস নেগেটেড দ্য উইল অফ দ্য পিপল এক্সপ্রেসড ইন দ্য প্রিভিয়াস কনস্টিটিউশনাল প্রসেস। আমাদের জনগণের ইচ্ছার কিন্তু এখানে প্রতিফলন ঘটে নাই, উইল অফ দ্য পিপলকে এখানে ভায়োলেট করা হয়েছে। আর এটাকে একটা প্রসিডিউরাল ভায়োলেশন হিসেবে দেওয়া হয়েছে, কারণ 142-এর সংবিধান সংশোধনের একটা যে প্রসেস এটা কিন্তু বলা হয়। তো এটার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আছে, একটা ইমপ্লিকেশন আছে 142-এর। কারণ আপনারা জানেন যে সংবিধান সুরক্ষার ক্ষেত্রে অনেকগুলো মেকানিজম থাকে, তার মধ্যে একটা মেকানিজম হচ্ছে সুপার মেজরিটি দেওয়া কিংবা একটু কঠিন করে দেওয়া। আমরা যে রিজিড কনস্টিটিউশনের কথা বলি এটা কিন্তু এই কারণেই বলি। তো 142 কিন্তু একটা হায়ার থ্রেশহোল্ড ফর অ্যামেন্ডিং ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস অফ দ্য কনস্টিটিউশন দিয়েছিল, যে সংবিধান সংশোধন করতে হলে আপনার অন্য একটা উচ্চতর মানদণ্ড ফলো করতে হবে, ডিফারেন্ট ফ্রম জেনারেল প্রভিশনস অ্যামেন্ডিং এনি অর্ডিনারি লস। তো এখানে অন্যান্য আরো কিছু কন্ট্রোভার্সিয়াল কিছু প্রভিশনস অ্যাড করা হয়, তার মধ্যে একটা দেখবো আমরা আর্টিকেল 7A যে সেডিশন, যে রাষ্ট্রদ্রোহিতা একটা করা হয়, যে সংবিধান ভায়োলেটের ক্ষেত্রে হচ্ছে যদি কেউ ভায়োলেট করে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি যেটা হচ্ছে ডেথ পেনাল্টি এটা দেওয়া হবে। তো এখানে অনেক ভেগ কিছু শব্দ অ্যাড করা হয়। এছাড়া আমরা দেখবো আর্টিকেল 7-এ সংবিধান এর অনেকগুলো প্রভিশনসকে একদম অপরিবর্তনীয় করে ফেলা হয়, যে যেটা হচ্ছে দেখবো যে আমরা নেক্সট পার্লামেন্ট গুলার হাত পা বেঁধে দেওয়ার মতো একটা কাহিনী ছিল। এছাড়া আর্টিকেল 4 এই নিয়ে যে আর্গুমেন্টটা দেওয়া হয় সেটা হচ্ছে যে এখানে যে ফাদার অফ দ্য নেশন যেটা স্বীকৃতি করা হয়েছিল, ইট ওয়াজ ইন্ট্রোডিউসড উইদাউট এনি ন্যাশনাল কনসেনসাস। এরপর আমরা দেখবো আর্টিকেল 44-এ, আর্টিকেল 44-এ কিন্তু হাইকোর্ট ডিভিশনের যে পাওয়ারটা ওটাকে তার ইউনিটারিনেস যেটা আছে এটাকে অনেকটা আন্ডারমাইন করা হয়। তো এছাড়া অন্যান্য যে আরো গুরুত্বপূর্ণ বিধান যেগুলো চ্যালেঞ্জ করা হয় সেগুলো হচ্ছে আর্টিকেল 6, যেখানে হচ্ছে বাংলাদেশের জাতি হিসেবে বেঙ্গলি অ্যাজ এ নেশন এবং সিটিজেনদের বাংলাদেশি বলা হয়। তো এটাও কিন্তু কিছুটা আগের যে প্রভিশন এগুলো থেকে ডিফারেন্ট, কারণ এখানে আমরা দেখবো যে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে একটা বিভেদ তৈরি করার একটা ব্যাপার এখানে আছে জড়িত। এছাড়া আমরা দেখবো প্রস্তাবনার পরিবর্তন করা হয়, যে ধর্ম নিরপেক্ষতাকে পুনরায় পরিবর্তন করা হয়। আবার সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস যে অংশটি ছিল এটা কিন্তু বাদ দেওয়া হয়। আবার জাতীয় মুক্তির ঐতিহাসিক সংগ্রাম টার্মিনোলজিসের বদলে আমরা দেখবো যে জাতীয় মুক্তির মানে আলটিমেটলি ওই যে মুক্তি থেকে জাস্ট স্বাধীনতার যে শব্দটা ছিল, যে ন্যাশনাল লিবারেশন যে শব্দটা আছে এটাকে বাদ দিয়ে আমরা দেখবো ন্যাশনাল ইমানসিপেশন যে এই শব্দটা অ্যাড করা হয়। এছাড়া ধর্মভিত্তিক দলগুলোর উপর কিছু রেস্ট্রিকশন আনা হয় আর্টিকেল 38-এ চেঞ্জ করার মাধ্যমে। আবার কিছু হচ্ছে নন লিগ্যাল কিছু জিনিস এখানে অ্যাড করা হয় আমরা দেখবো সংবিধানের শিডিউলে। তো এখানে নিয়ে একটা আমরা দেখবো যেখানে বলা আছে যে ইনজেক্টেড আইনেস ইনস্টেড অফ উইনেস, যে আমরা যে একটা
ব্যাপার আছে, এটা বদলে এখানে শুধু আমার উপর ইন্ডিভিজুয়ালিটির উপর এটা এখানে ফোকাসটা আনা হয়। আর 123-এর যে অ্যামেন্ডমেন্টটা আনা হয় যে ইনকামবেন্ট এমপিস যারা আছে তারা ইলেকশন তাদের সিটটাকে রিটেন করেই করতে পারবে, এটাকে বলা হয় একটা কালারেবল লেজিসলেশন। তো আমরা যদি ওভারঅল একদম এই মামলার লিগাল ইস্যুস, 7টা লিগাল ইস্যুস নিয়ে মেইনলি আলোচনা করবো এখানে। যে প্রধান প্রধান ইস্যুগুলো আমাদের একটা ছিল ভ্যালিডিটি অফ দ্য এন্টায়ার অ্যামেন্ডমেন্ট, যে আসলে পঞ্চদশ সংশোধনী অ্যাজ এ হোল এটা কি আল্ট্রা ভায়ার্স টু দ্য কনস্টিটিউশন ছিল কিনা, যেটা আসলে কি লিগালি ভ্যালিড ছিল কিনা। এরপরে একটা প্রিলিমিনারি ইস্যু নিয়ে যদি আমরা আলোচনা করবো, যেটা হচ্ছে লোকাস স্ট্যান্ডি, যে যারা দুইজন পিটিশনার ছিলেন তাদেরকে আসলে মামলা করার অধিকার ছিল কিনা, তারা কি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ক্লেম করতে পারবে কিনা। এরপরে আমরা দেখবো প্রসিডিউরাল কমপ্লায়েন্স, যেটা আছে যে পঞ্চদশ সংশোধনী কি সঠিক কার্যপ্রণালী যেটা সংবিধানে ছিল ওইটা ফলো করে আনা হয়েছিল কিনা। এছাড়া বেসিক স্ট্রাকচার যে ডক্ট্রিন আছে, তো বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনকে ভায়োলেট করেছিল কিনা, কিংবা পঞ্চদশ সংশোধনী কি আসলে কোনো বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করেছিল। আচ্ছা, এরপর আমরা দেখবো নন পার্টি ক্যাটাগরি গভর্নমেন্ট নিয়ে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি আসলে কি সংবিধানের কোনো মৌলিক কাঠামো, এটাকে যদি অ্যাবলিশ করা হয় এটা কি আল্ট্রা ভায়ার্স ঘোষণা করতে পারবে কি না। এছাড়া আপিলেট ডিভিশন কিন্তু শর্ট অর্ডারে ঘোষণা করেছিল যে পরবর্তী 2টা নির্বাচন হতে পারে, তো ওইটাকে ইগনোর করে যে সংবিধান সংশোধন করা হয়েছিল এটাও কি ভ্যালিড ছিল কিনা। এছাড়া 142-এ যে রেফারেন্ডামের যে প্রভিশন ছিল, রেফারেন্ডাম ছাড়া ওটা বাতিল করা যাবে কিনা, তো গণভোট ছাড়া গণভোটের বিধান বাতিল করা কি আসলে বৈধ ছিল কিনা। এছাড়া যে নতুন কিছু আর্টিকেল আনা হয়েছিল 7A 7B 4A 44+2, এই যে এগুলো কি আসলেই ভ্যালিড ছিল কিনা। তো আমরা এখন যারা এই মামলার আবেদনকারী ছিলেন তাদের আর্গুমেন্টগুলো শুনবো, তো এরপরে রেসপন্ডেন্টের আর্গুমেন্টগুলো শুনবো, তারপরে ওই ইস্যুগুলোতে কোর্ট কি ডিসিশন দিয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো প্রথমে যদি আমরা পিটিশনার যারা আছে তাদের আর্গুমেন্ট শুনি, তো লোকাস স্ট্যান্ডি নিয়ে তাদের আর্গুমেন্ট ছিল যেহেতু তারা রাষ্ট্রের সচেতন নাগরিক, তো একটা অনির্দিষ্ট সংখ্যক মানুষের মৌলিক অধিকার কিংবা জনস্বার্থ সম্পর্কিত কোনো বিষয়ে তাদের মামলা করার অধিকার আছে। এছাড়া পঞ্চদশ সংশোধনী বাতিল আরেকটা কারণে, যে পঞ্চদশ সংশোধনীটা খুব হেস্টিলি পাস করা হয়েছিল, এছাড়া প্রসিডিউরাল যে বিভিন্ন রিকোয়ারমেন্ট ছিল সেগুলো কিন্তু ফলো করা হয় নাই। এছাড়া সংসদীয় যে বিশেষ কমিটি ছিল তারা কিন্তু অনেকটাই বাধ্যতামূলকভাবে তার রেকমেন্ডেশনগুলো চেঞ্জ করেছে। আবার কোর্টের যে ডিরেকশনটা ছিল শর্ট অর্ডারে এটাও ফলো করা হয় নাই। আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি চিন্তা করি, যে তত্ত্বাবধায়ক সরকারকে ওনারা বলতেছেন যে এটা আসলে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে এটা একটা বেসিক স্ট্রাকচারে পরিণত হয়েছিল, তো এটা কিন্তু জনগণের ইচ্ছা এবং রাজনৈতিক ঐক্যমত্যের একটা ফলাফল। তো এখন এই যে এটা যে বিলুপ্ত করলাম এটা আসলে নট মানে ভ্যালিড। এরপরে আমরা যদি রেফারেন্ডাম নিয়ে পিটিশনারদের আর্গুমেন্টগুলো দেখি, যে রেফারেন্ডাম নিয়ে আলোচনা ছিল যে গণভোট ছাড়া আসলে 142 অনুচ্ছেদের যে গণভোটের বিধান এটা বাতিল করা যাবে না, কারণ অন্যান্য যে প্রভিশন যেগুলো সংশোধন করা হয়েছে 142 বাদে এগুলোর জন্য কিন্তু রেফারেন্ডামের প্রয়োজন ছিল। তো দ্য রিপিল নেগেটেড দ্য পিপলস উইল অ্যান্ড ভায়োলেটেড কনস্টিটিউশনাল রিকোয়ারমেন্ট, যে জনগণের ইচ্ছার যে প্রতিফলন এটাকে কিন্তু এটা ভায়োলেট করেছে। এছাড়া 7A যে আর্টিকেলটা ছিল এখানে আমরা দেখবো যে শব্দগুলো অনেক স্পষ্ট শব্দ ইউজ করা হয়েছে। তো আপনারা জানেন যে ইভেন আমরা একটা কনসেপ্ট জানি ডিউ প্রসেসের মধ্যে সাবস্টেন্টিভ ডিউ প্রসেস যেটা আছে ওটার একটা কনসেপ্ট হচ্ছে যে আসলে আপনার আইনে একটা যথেষ্ট পরিমাণ নোটিশ দিতে হবে মানুষকে আসলে কোন জিনিসটা অপরাধ কোন জিনিসটা অপরাধ না। তো এই ধরনের আর্টিকেলগুলোর পিছনে আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মাহবুব রহমান স্যার বলতেন যে অনেক গভর্নমেন্টেরই একটা টেন্ডেন্সি থাকে টু গভর্ন থ্রু টেরর, যে আপনি জনগণকে একটু ভয়ের মধ্যে রাখবেন, যে জনগণকে আপনি বুঝতে দিচ্ছেন না যে আসলে কোন জিনিসটা অপরাধ কোন জিনিসটা অপরাধ না, যে জিনিসটা অপরাধ না ওইটাকে আপনি অপরাধ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, এটা একটা জিনিস আছে। তো এটা কিন্তু স্বৈরশাসনের একটা সৃষ্টি করতে পারে। এছাড়া আর্টিকেল 7B আমরা দেখবো যে আর্টিকেল 7B কিন্তু ফিউচার যে পার্লামেন্ট আছে তার হাত পা বেঁধে দিয়েছিল অনেকটাই, যে ভবিষ্যতে পার্লামেন্ট যে একটা কাজ করবে ইন্ডিপেন্ডেন্টলি তাকে একদম অকার্যকর করে দেওয়া, কারণ সংবিধানের প্রায় 1/3 অংশকে তারা ঘোষণা করেছে বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার একটা রেকগনাইজড প্রিন্সিপাল, কোর্ট এটাকে রেকগনাইজ করে, বাট এটা তো কেস বাই কেস মানে করাটা বেটার। এখন পুরো সংবিধানকে যদি আমি আনএমেন্ডেবল করে দিই এটা কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তো এটাকে কিভাবে কোর্ট কাউন্টার করেছে এটা কিন্তু আমরা দেখবো এরপরে। তো এরপরে যদি অন্যান্য আর্টিকেলগুলো নিয়ে আমরা আর্গুমেন্ট শুনি, তো আপনারা জানেন যে আর্টিকেল 44 অনুযায়ী ফান্ডামেন্টাল রাইটস এনফোর্স করাটা হচ্ছে কোর্টের একটা মানে হাইকোর্ট ডিভিশনের পাওয়ার, যেটা কিনা ইটসেলফ এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, যে ফান্ডামেন্টাল রাইট এনফোর্স করাটাও একটা ফান্ডামেন্টাল রাইট। এছাড়া আপনারা জানেন যে আমাদের সুপ্রিম কোর্টের একটা ইউনিটারি নেচার আছে, আমরা রাষ্ট্র হিসাবে ইউনিটারি, আমাদের সুপ্রিম কোর্টের নেচারটা ইউনিটারি। তো এই যে সুপ্রিম কোর্টের যে পাওয়ারটা এটা কিন্তু জুডিশিয়ারির যে পাওয়ারটাকে এটাকে কিন্তু ভায়োলেট করে, এটা ছিল একটা আর্গুমেন্ট।
এরপরে আমরা দেখবো প্রস্তাবনার ক্ষেত্রেও কিছু চেঞ্জ করা হয়, যে মেজরিটির যে বিশ্বাস, যে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এটা বাদ দেওয়া হয়। এছাড়া এরপরে আর্গুমেন্ট ছিল যে আসলে আর্টিকেল 4 এর যে ইনক্লুশন নিয়ে, এটা আসলে কিন্তু ন্যাশনাল কনসেনসাস মানে একটা সম্মতি যেটা ছিল, এরকম কোনো ঐকমত্য নেই, জাতীয় ঐকমত্য নেই। আর্টিকেল 6 এর ক্ষেত্রে আমরা দেখবো যে পুরো যে বাঙালি হিসেবে সবাইকে স্বীকৃতি করতে দেওয়া, এটা কিন্তু এথনিক গ্রুপ যারা আছে তাদেরকে অনেকটা অস্বীকৃতি দেওয়া। তো ইটস বেটার, মানে ওনাদের আর্গুমেন্ট ছিল বাংলাদেশিটাই আসলে সাম আপ করে দেয়, এখানে শুধুমাত্র ডিভিশন ক্রিয়েট করার কোনো দরকার নাই। এছাড়া ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনের উপরে যে রেস্ট্রিকশনটা আনা হয়েছে, এটা কিন্তু রিলিজিয়াস বেসড পলিটিক্যাল পার্টিজের উপর একটা আনরিজনেবল রেস্ট্রিকশন আনছে, যে ধর্মভিত্তিক রাজনীতিগুলোর উপর একটা শুধু তাদের পলিটিক্যাল ফ্রিডমটাকে অনেকটা কার্টেল করেছে। আর এছাড়া যে বর্তমান সংসদ সদস্যরা আবার হচ্ছে ওইটা মানে ম্যাথ থাকাকালীন আবার তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, এটা হচ্ছে একটা কালারেবল লেজিসলেশন। কালারেবল লেজিসলেশন আপনারা জানেন যে এটা বলে যে হোয়াট ক্যানট বি ডান ডাইরেক্টলি ক্যানট অলসো বি ডান ইনডাইরেক্টলি, যে সরাসরি যদি আপনার কোনো কিছু করার ক্ষমতা না থাকে আপনি ঘুরে পেঁচেও করতে পারবেন না, তাহলে কোর্ট ওই জিনিসটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করে দেবে। এছাড়া 150-এর 2 অনুচ্ছেদ এবং তফসিলে যে জিনিসগুলো অ্যাড করা হয়েছিল, ওনারা বলছেন এগুলো হচ্ছে পার্টি পলিটিক্যাল ডকুমেন্ট, এগুলা কোনো লিগ্যাল ডকুমেন্ট না। তো এগুলাকে এটা মানে এটা জাস্ট আমাদের পরিবর্তে আমি কেন্দ্রিকতা তৈরি করে, আর যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের যে অবদান এটাকে অনেকটা ইগনোর করে। তো গভর্নমেন্ট এক্ষেত্রে কি কি আর্গুমেন্ট দিয়েছিল, তো গভর্নমেন্ট আপনারা জানেন এটার এগেইনস্ট অনেকগুলো অবজেকশন দেওয়া হয়েছিল। আচ্ছা, এটার এগেইনস্ট অনেক অবজেকশন ওই টাইমে অনেকে বলছেন যে এটা আসলে না, কিন্তু মামলাটা তো হয়েছে পরে। গভর্নমেন্ট এখানে আসলে খুব স্ট্রংলি এখানে এটাকে অপোজ করে নাই, কারণ গভর্নমেন্ট যে স্ট্যান্ডিং ছিল যে না, তারা কাইন্ড অফ নিজেও সাপোর্ট করেছে যে এটার অনেকটুকু অংশই আসলে সাংবিধানিক যে প্রিন্সিপাল গুলো আছে এগুলোকে ভায়োলেট করে। তো একটা হচ্ছে লোকাল স্ট্যান্ডি বিষয়ে তারা বলেছিল যে এই যে প্রোবোনো পাবলিক লিটিগেশন যেটা আছে, জনগণের স্বার্থে যে পিটিশনাররা মামলা করছেন, তো ওনারা লোকাল স্ট্যান্ডি বা মামলা করা ওনাদের আছে। এছাড়া তত্ত্বাবধায়ক সর্বাবস্থা নিয়ে ওনারা বললেন যে আপিলের ডিভিশনের যে শর্ট অর্ডারটা ছিল, 2টা নেক্সট ইলেকশন হতে পারে, এটাকে ইগনোর করে এটা করা হয়েছে, তো এটা একটা ভায়োলেশন ছিল। এছাড়া এই যে অমিশন যেটা ছিল, যে অ্যাটলিস্ট 2টা ইলেকশন যে হতে পারে, এটাকে ওনারা বলছেন একটা অ্যাক্ট অফ ফ্রড, যে একটা প্রতারণার কাজ এই ক্ষেত্রে ওনারা করেছেন। তো এই অ্যাবলিশনটা কিন্তু পরে সাবসিকুয়েন্টলি অনেক বেশি পলিটিক্যাল ক্রাইসিস যেটা আছে এটা কিন্তু জন্ম দিয়েছে। এরপরে যদি আমরা গণভোটের দিকে আলোচনা করি, যে গণভোটের বিধানটা এটা যে আমরা রিপিল করলাম, এটা আল্ট্রা ভাইরাস ছিল, ওনারা অ্যাগ্রি করেন। আর আর্টিকেল 7 নিয়ে ওনারা একটা সুন্দর শব্দ ইউজ করেন, কিংবা বলা যায় যেটা খারাপ শব্দ, যে ফিয়ার সাইকোসিস। আর্টিকেল 7 এর মেইন কাজটা ছিল একটা ভয়ের পরিবেশ তৈরি করা, যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার ভালো মতো এক্সারসাইজ যাতে না করতে পারে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশনটা যাতে কন্ট্রোল হয়। তো কনস্টিটিউশনাল সুপ্রিমেসি এটা আসলে নষ্ট করে, কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে প্রোটেক্ট করার কথা বললেও এটা আসলে উল্টো কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে নষ্ট করে। আবার আর্টিকেল 44+2 নিয়ে দেখবো যে হাইকোর্ট ডিভিশনের পাওয়ারের যে ডেলিগেশনের কথাটা বলছে, এটা কিন্তু বেসিক স্ট্রাকচার যেটা আছে এটাকে ভায়োলেট করে। অন্যান্য প্রভিশন নিয়েও ওনারা বলেন যে আর্টিকেল 4 শুধুমাত্র অপ্রয়োজনীয় কিছু বিতর্ক তৈরি করে। এছাড়া আর্টিকেল 6 শুধু হচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে একটা বিভেদ তৈরি করে। আর 123 নিয়ে ওনারা এটাও অ্যাগ্রি করেন যে কালারেবল লেজিসলেশন ছিল এটা। আর ওনারাও সেম আবার কথা বলেন যে এস্টাবলিশিং আইনেস ওভার উইনেস। ইন্টারভেনার যারা ছিলেন, তো ওনারা ওনাদের কিছু ইন্ডিপেন্ডেন্ট ভিউ দিয়েছেন, অনেকে ওনাদের পক্ষ থেকে যুক্তি তুলে ধরেছেন। যেমন বিএনপির পক্ষ থেকে এটা উক্তি ছিল যে আসলে ক্যাটাগরি গভর্নমেন্ট যেটা ছিল এটা আসলে একটা বেসিক স্ট্রাকচার, তো এটার অ্যাবলিশন ভায়োলেটেড রাইট টু ফ্রি ইলেকশন, যে মানুষের যে নির্বাচনের যে অবাধ নির্বাচনের যে অধিকার আছে এটাকে লঙ্ঘন করে। গণফোরামের পক্ষ থেকে আমরা বলবো যে ওনারা বলছেন যে পার্লামেন্টের যে পাওয়ার, পার্লামেন্ট ইজ নট সভরেন and constitutional amendments must comply with procedural and substantial limits। আমরা যে ডিউ প্রসেসের কথা বলি, এটা কিন্তু অনেকটা ডিউ প্রসেসের কনসেপ্ট, যে আলটিমেটলি বাংলাদেশে কিন্তু সুপ্রিম হচ্ছে কনস্টিটিউশন, নট পার্লামেন্ট। আবার জামাত ইসলামী যে আছে, জামাত ইসলামীও কিন্তু এটা বলে যে এনপিসিজি অ্যারোজ ফ্রম পিপলস কনসেনসাস অ্যান্ড বিকেম বেসিক স্ট্রাকচার। তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা ছিল এটা আসলে জনগণের ঐক্যমত্য থেকেই এসেছে, তো এর জন্য সাবসিকুয়েন্টলি এটা বেসিক স্ট্রাকচারে পরিণত হয়েছে। তো যার কারণে এই যে অ্যাবলিশন যেটা ছিল ইট ওয়াজ নট রাইট। আবার সেন্টার ফর ল গভর্নেন্স এন্ড পলিসি যারা আছে তারা বলে যে এই যে ক্যাটাগরি গভর্নমেন্ট সিস্টেমটা এটা একটা আসলে কনস্টিটিউশনাল কনভেনশন। কনস্টিটিউশনাল কনভেনশন নিয়ে আমরা আমাদের আগের ক্লাসে কিন্তু আলোচনা করেছি যে একটা প্রথা যদি অনেকদিন ধরে চলে আসে, তো কোর্ট কিন্তু এটাকে একদম ল এর মতো এটার ভ্যালিডিটি আছে। বাংলাদেশে ইদ্রিস রহমান ভার্সেস বাংলাদেশ যে কেসটা আছে, তারপরে দেখবো যে এটা কিন্তু একদম কনস্টিটিউশনাল ভ্যালিডিটি আছে।
মিস্টার জুনায়েদ আহমেদ চৌধুরী উনি একটা খুব সুন্দর টার্ম বলেছেন। উনি বলছেন যে ডেমোক্রেসি হচ্ছে আনরিটেন ফান্ডামেন্টাল ভ্যালু অফ আওয়ার কনস্টিটিউশন। এছাড়া মিস্টার মোস্তফা আসগর শরীফি যিনি বলেন, তো উনি বলতেছিলেন, উনি একটা অবশ্য জুডিশিয়ারির একটা ক্রিটিসিজমই করেছেন অনেকটাই, যে উনি বলেছিলেন যে জুডিশিয়াল সুপ্রিমেসি বাদ দিতে হবে, কারণ ওনার মতে অনেকটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা কোর্টকে অনেক বেশি আনরেস্ট্রিক্টেড পাওয়ার দিয়ে দেয়। তো আলটিমেটলি একটা সংবিধান সংশোধন করার যে ক্ষমতা ওনার মতে এটা শুধুমাত্র রেফারেন্ডামের থ্রুতে করলে এটা ভ্যালিড হয়ে যাবে। কোর্ট বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন এর অনেক যেহেতু মিস ইউজ হয়েছে এর আগে, তো উনি এটার কাইন্ড অফ এগেনস্ট ওনার স্ট্যান্ডিংটা ছিল। এরপরে আমরা যদি রুল অফ ল পড়ি, আমরা কিন্তু কিছুটা আইরাক মেথড যেটা আছে ল এর ক্ষেত্রে ওটার মতো পড়েছি, যে আমরা ইস্যুগুলো পড়লাম, এছাড়া আর্গুমেন্ট গুলো পড়লাম। এখন আমরা যদি রুল অফ ল গুলো চিন্তা করছি, কি কি মেইন প্রিন্সিপাল গুলো এখানে ফলো করা ছিল, একটা দেখবো যে লিগ্যাল স্ট্যান্ডার্ড, মানে যে রুলটা আছে মামলা করার অধিকারের ক্ষেত্রে পাবলিক ইনজুরি হইলে কিংবা ইনফ্র্যাকশন অফ ফান্ডামেন্টাল রাইটস এফেক্টিং ইনডিটারমিনেট নাম্বার অফ পিপল, একটা লার্জ নাম্বার অফ পিপলকে যদি মৌলিক অধিকার রক্ষা করে তখন কিন্তু একটা রিপ্রেজেন্টেটিভ ক্যাপাসিটি তৈরি হয়। এছাড়া সাংবিধানিক শ্রেষ্ঠত্বর যে কনসেপ্টটা আছে আর্টিকেল 7-এ, এটা জুডিশিয়াল রিভিউর যে পাওয়ার আছে কোর্টের, এটার এক্সটেন্ট নিয়ে আমরা আলোচনা করব। বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন এখানে মেইন রোলটা প্লে করবে। তো এখানে পার্লামেন্টের ল মেকিং পাওয়ারের একটা খুব বড় লিমিট হচ্ছে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, যে পার্লামেন্ট চাইলেও বেসিক স্ট্রাকচার ভঙ্গ করে কোনো ল পাস করতে পারে না। আর সর্বশেষ সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে উইল অফ দ্য পিপল, যে জনগণ যা চাইবে, এই গণতান্ত্রিক যে একটা নীতি আছে এগুলা সমুন্নত রাখতে ওইভাবে আমরা ইন্টারপ্রেট করব সংবিধানটাকে। তো এখন আমরা কোর্টের ডিসিশনের দিকে যাব, যে কোর্ট আসলে কোন কোন গ্রাউন্ডে এই মামলাকে মানে সংশোধনীটাকে অসাংবিধানিক ঘোষণা করেছে। প্রথমে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নিয়ে আমরা অনেকটা ডিটেল একটা ক্লাস নিয়েছি এর আগে, যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের যে লিবারালাইজড যে পজিশনটা, এটা কিন্তু আমরা ডক্টর মহিউদ্দিন ফারুক কেসের পরে এস্টাবলিশ করেছি। তো তারাও কিন্তু শেষ পর্যন্ত যে পিটিশনার ছিল তাদের লোকাল স্ট্যান্ডিংকে কনফার্ম করে, যে বলে এটা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। ডক্টর মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ যে কেস, এই কেসের কথা ওনারা বলেন। তো ওনারা বলেন যে পাবলিক ইন্টারেস্ট litigation is to be used as an effective weapon in the armory of law for delivering social justice to the citizens, যে নাগরিকদের জন্য একটা সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কিন্তু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন একটা কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর এর আগে আমরা একটা কেসে এনবিআর ভার্সেস আবুল সাইদ কেস সহ অন্যান্য কেস নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে আসলে রিট পিটিশনের ক্ষেত্রে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন রিফিউজ করা হয় কখন, এটা একটা লিমিট আছে। তো অফিসিয়াল বাইস্ট্যান্ডার যদি হয় কিংবা ইন্টারপোলার্স কিংবা বিজি বডি যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোর্ট জেনারেলি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের ক্ষেত্রে লোকাল স্ট্যান্ডই দিবেন না। তো শেষ পর্যন্ত আবেদনকারীরা যেহেতু এই কোয়ালিফিকেশন গুলো ওনারা পড়ে না, ওনারা আসলে জেনুইনলি হার্টেড, ওনাদের হার্ট ব্লিডস ফর দ্য ডেমোক্রেটিক রাইটস অফ দ্য পিপলস অফ বাংলাদেশ, এর জন্য ওনাদেরকে লোকাল স্ট্যান্ডই দেওয়া হলো। এছাড়া যেহেতু এই কেসটা আসলে একটা পাবলিক ইনজুরি ইনভলভ করে, যেটা পুরো বাংলাদেশের পুরো জাতিরকে এটা এফেক্ট করে, এছাড়া অনির্দিষ্ট সংখ্যক মানুষের মৌলিক অধিকার নিয়ে এটা ডিল করে, আর গণতান্ত্রিক প্রক্রিয়া এবং কনস্টিটিউশনাল গভর্নেন্সের ক্ষেত্রে দেখবো যে আসলে এই মামলার একটা ইম্পর্টেন্স আছে। যেমন আমরা কিন্তু এর আগে কাজী মুখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ যে কেসটা আছে ওখানে পড়েছিলাম, যে যদি সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু থাকে তখন কিন্তু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের আন্ডারে কারো যদি সাফিসিয়েন্ট ইন্টারেস্ট থাকে তাকে কিন্তু লোকাল স্ট্যান্ডি দেওয়া হয়। তো অ্যাটর্নি জেনারেল যিনি আছেন উনি কিন্তু লোকাল স্ট্যান্ডিটাকে সমর্থন করেছেন এবং বলেছেন এটা একটা প্রো বোনো পাবলিক লিটিগেশন। বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন নিয়ে আসলে কোর্টের তাহলে ওপিনিয়ন কি ছিল? তো বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন নিয়ে আমাদের একটা কমন মিন্স কনসেপশন হচ্ছে যে এটার ফার্স্ট কেস হচ্ছে কেশবানন্দ ভারতী কেস কিংবা আনোয়ার হোসেন চৌধুরী কেস। তো ওনারা কিন্তু বলছেন যে না, এটার ফার্স্ট কেস হচ্ছে মোহাম্মদ আব্দুল হক ভার্সেস ফজলুল কাদের চৌধুরী, যে ঢাকা হাইকোর্টের একটা কেস ছিল। এই কেসটাই হচ্ছে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের প্রথম কেস, যেটা পরবর্তীতে কেশবানন্দ ভারতী কেস কনফার্ম মানে ডেভেলপ করা হয়েছিল, আর বাংলাদেশে এটা ফার্মলি এস্টাবলিশ করেছে আমরা হচ্ছে আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ যে কেসে। এই ক্ষেত্রে ওনারা কিছু টেস্টের কথা বলেছেন, যে একটা সংবিধানের ক্ষেত্রে যখন কিছু সংশোধনী আনা হবে, আমরা 3টা পরীক্ষায় আপনাদের অ্যাটলিস্ট মিনিমাম পাস করতে হবে। একটা হচ্ছে প্রসিডিউরাল কমপ্লায়েন্স, যে আপনি যে প্রসিডিউরটা লে করা হয়েছে ওটা ফলো করছেন কিনা, অ্যাবসেন্স অফ ডিসেপশন বা ফ্রড, আপনি কোনো জালিয়াতি কোনো কাজ কিন্তু করা যাবে না। আর একটা হচ্ছে নট ডেস্ট্রয়িং এনি বেসিক স্ট্রাকচার, সংবিধানের কোনো মৌলিক কাঠামো যেটা আছে এটাকে ভঙ্গ করা যাবে না। তো রেকগনাইজড বেসিক স্ট্রাকচার যেটা আছে এখন পর্যন্ত আমাদের দেশে এক্ষেত্রে কিছু বলা আছে, আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ কেসেও কিছু বলা হয়েছিল, যেমন আর্টিকেল 7B তে একটা স্পেসিফিক লিস্ট দেওয়া হয়েছিল বেসিক স্ট্রাকচারে, কিন্তু এখন আমরা দেখবো যেটাকে এটার পরিস্থিতি শেষ পর্যন্ত কি হয়। তো এই ক্ষেত্রে ওনারা কিছু রেকগনাইজড বেসিক স্ট্রাকচারের কথা বলছেন, আসলে এখানে যে লিস্টগুলো আছে এটার একটাও কিন্তু ডিসপুটেড না, আসলে সবগুলাই কিন্তু আমরা দেখবো এটা আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার।
ওনারা লিভিং কনস্টিটিউশনাল যে প্রিন্সিপালটা আছে এই ক্ষেত্রে এটার ইউজ করেছেন, যদিও অ্যাট দ্য সেম টাইম বেসিক স্ট্রাকচার একটা সংবিধানকে রক্ষা করবে, বাট একটা সংবিধানের কিন্তু বৃদ্ধি এবং অভিযোজনের ক্ষমতাও থাকতে হবে। যে সংবিধান হচ্ছে একটা লিভিং অর্গানিজম ক্যাপেবল অফ গ্রোথ অ্যান্ড অ্যাডাপ্টেশন টু দ্য মানে টু মিট চেঞ্জিং সোশ্যাল নিডস। যে সামাজিক চাহিদা পূরণের ক্ষেত্রে কিন্তু এটার অভিযোজনের যে ক্ষমতা, পরিবর্তনের যে ক্ষমতা, এটা কিন্তু থাকতে হবে। তো আবার এটার সাথে এটাও মনে রাখতে হবে যে এই অ্যাডাপ্টেশনের যে পাওয়ারটা, এটা কনস্টিটিউশনের যে স্ট্রাকচারাল পিলার বা বেসিক স্ট্রাকচার যেটা আছে এটাকে ভায়োলেট করতে পারবে না। আচ্ছা, ক্যাটাগরি গভর্নমেন্ট নিয়ে তাহলে কোর্টের পজিশনটা কি ছিল? তো ক্যাটাগরি গভর্নমেন্ট নিয়ে যে পজিশনটা ছিল, যে আমার যে একটা কোশ্চেন সাধারণত আসে যে অরিজিনাল সংবিধানে যদি কোনো কিছু না থাকে ওই জিনিসটা কি আসলে সাবসিকুয়েন্টলি বেসিক স্ট্রাকচার হতে পারে? এখন এটা একটা বিল্ডিং এর ক্ষেত্রে হয়তো ট্রু না, স্ট্রাকচারাল পিলারের ক্ষেত্রে যে আসলে আমরা তো শুরুতে এই জিনিসটা স্থাপন করি নাই, বাট অনেক সময় হয় না যে একটা বিল্ডিং টিকানোর জন্য একটা হয়তো বা কোনো কিছু সাপোর্ট দেওয়া, ওইটাই হয়তো বিল্ডিংকে অনেক ক্ষেত্রে টিকিয়ে রাখে। তো আর্গুমেন্টটা হচ্ছে এইরকমই যে যদিও এটা অরিজিনাল পার্টে ছিল না, বাট ইট হ্যাজ বিকাম পার্ট অফ দ্য বেসিক স্ট্রাকচার সিন্স 1996। যে এটার মেন কারণটা কি, এটা কেন বেসিক স্ট্রাকচারে পরিণত হলো? কারণ এটা গণতন্ত্রের শান্তকে রক্ষা করার জন্য যদি আমরা একটা সিস্টেম সংবিধানে ইন্ট্রোডিউস করি, ওটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। আর এটা কিন্তু মানুষের যে জনগণের ইচ্ছার একটা প্রতিফলন, যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের ক্ষেত্রে এটা বাংলাদেশে আসলে খুব ক্রুশাল একটা রোল প্লে করেছে। এছাড়াও এই বিষয়টা ইনক্লুড করার ব্যাপারে কিন্তু রাজনৈতিক একটা ঐক্যমত্য এর আগে ছিল। আর আরেকটা জিনিস কেয়ারটেকার গভর্নমেন্টের ক্ষেত্রে এটা ভায়োলেট করেছে, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা ছিল শর্ট অর্ডার, এটাকে এটা ইগনোর করেছে যে আরো 2টা ইলেকশনের ক্ষেত্রে। তো এটা একটা ভায়োলেশন ছিল। এটা সম্পূর্ণভাবে যে সংশোধনীটা যেটা ছিল সংক্ষিপ্ত আদর্শের সাথে একদম সরাসরিভাবে সাংঘর্ষিক ছিল। এছাড়া এটার পরিণতি কিন্তু আমরা বিভিন্ন ইলেকশনের থ্রুতে দেখতেছি, ডিসএনফ্রাঞ্চাইজমেন্ট অফ ভোটার্স, যে মানুষের ভোটাধিকার হরণের ক্ষেত্রে যে ব্যাপারটা আছে, অনেক মানুষকে তার জান মানে জীবন দিতে হয়েছে। তো শেষ পর্যন্ত ইট ম্যানিফেস্টলি প্রুভ দ্যাট দ্য রিমুভাল অফ এনপিসিজি destroyed the basic structure of the constitution। যে বেসিক স্ট্রাকচারটা আসলে কি, গণতন্ত্র। এই যে এনপিসিজি রিমুভালের মাধ্যমে আমরা আমাদের গণতন্ত্রকে, মানুষের যে গণতান্ত্রিক যে অধিকার, এটাকে আমরা ভায়োলেট করেছি। আচ্ছা, রেফারেন্ডাম নিয়ে কোর্টের ওপিনিয়ন যদি আমরা আলোচনা করি, যে এখন রেফারেন্ডামের যে প্রভিশন আমরা এর আগে আলোচনা করেছি যে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো এই যে এটা যে বাদ দেওয়া, এটা কিন্তু দেখবো যে নেগেটস দ্য এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দ্য পিপল। জনগণের যে ইচ্ছার প্রতিফলন, জনগণের ইচ্ছাকে এই জিনিসটা অস্বীকার করে। আর এছাড়াও কিছু প্রসিডিউরাল কিছু ভায়োলেশন এখানে হয়েছিল, কারণ যদিও আপনি 142 হয়তো বা ধরলাম সংশোধন করতে পারলেন, কিন্তু ওই ক্ষেত্রে আপনার 142 সংশোধনের ক্ষেত্রেও আপনার উচিত ছিল অ্যাটলিস্ট একটা গণভোটের মাধ্যমে ওই সংশোধনটা আনা। যার কারণে কোর্ট সেকশন 47 অফ দ্য 15 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 142কে সংশোধন করে, তো এটাকে অসাংবিধানিক ঘোষণা করে। যার কারণে আমরা কিন্তু বলবো বর্তমানে 142 যেটা আছে এটা অ্যামেন্ডমেন্টের আগে যে অবস্থান আছে এই প্রভিশনে কিন্তু ফিরে গেছে। 7 নিয়ে কোর্ট যেটা বলে যে 7 এটা অনেক ভেগ ছিল, আসলে এটার শব্দ প্রয়োগে অনেক অস্পষ্টতা আসলে কোর্ট আছে, যেমন আদার আনকনস্টিটিউশনাল মিনস, সাবভার্টস কনফিডেন্স, বিলিফ অর রিলায়েন্স, অ্যাবেটস, ইনস্টিগেটস। এই যে শব্দগুলো ছিল এগুলো খুবই যে স্ট্যান্ডার্ড যে মানটা আছে এটা ল পাসের ক্ষেত্রে, এটা এই মানটা পাস করতে পারে নাই। আমরা বলতে পারি যে ডিউ প্রসেসের যে কনসেপ্টটা আছে এটা কিন্তু এটাকে ভায়োলেট করে। তো এই যে অ্যাসপেক্টটা, এটা কিন্তু স্বৈরাচারের জন্ম দিতে অনেকটাই সাহায্য করে। কারণ আমরা বলতেছিলাম একটু আগে যে ফিয়ার সাইকোসিস যেটা আছে, ভয়ের পরিবেশ সৃষ্টি করে, তো ভয়ের পরিবেশ সৃষ্টি করতে যাবে না। এই জন্য যেটা বলতেছিল যে কোর্ট, যে এটা একটা ইরেশনাল, অযৌক্তিক একটা ব্যবস্থা আছে, কনফ্লিক্টিং উইথ কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্স, সাংবিধানিক যে প্রিন্সিপাল আছে এটার সাথে ভায়োলেট করে, রুল অফ লর সাথে এটা সাংঘর্ষিক। এটা আসলে রুল অফ ল না বলে এটাকে বলা যাবে রুল বাই ল। এরপরে ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, এটা কিন্তু কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস কে ভায়োলেট করে, যেমন ফ্রিডম অফ থট, কনসিয়েন্স এন্ড স্পিচ আছে, উইল অফ দ্য পিপল কে ওটা ভায়োলেট করে। এছাড়া সংবিধান যে বেসিক স্ট্রাকচার আছে এটা ভায়োলেট করে। এর জন্য কোর্ট সেকশন 7 যেটা হচ্ছে 7A ইন্ট্রোডিউস করেছিল, এটাকে ভয়েড ঘোষণা করে। 7B যদি আলোচনা করি, তো আমরা এই কেসে সবচেয়ে বেশি যে ডক্ট্রিনটা ইউজ করেছি বেসিক স্ট্রাকচার, তো 7Bটা ইন্ট্রোডিউস করেছিল বেসিক স্ট্রাকচার, তো ওটাকে আমরা ওই ডক্ট্রিনের মাধ্যমে কাইন্ড অফ আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছি অনেকটাই। যে 7Bটা একদম কিছু কিছু প্রভিশনকে আনঅ্যামেন্ডেবল ঘোষণা করেছিল। তো এখানে একটা খুব সুন্দর প্রিন্সিপাল হচ্ছে নো পার্লামেন্ট ক্যান বাইন্ড দ্য সাকসেসর পার্লামেন্ট, যে একটা সংসদ তার উত্তরসূরি সংসদকে বাধ্য করতে পারে না। এটা একটা বেসিক প্রিন্সিপাল। যেমন আপনারা জানেন যে ইউকেতে আমরা বলি ইউকে এর পার্লামেন্ট হচ্ছে সভরেন,
যে তারা সার্বভৌম, তারা ইচ্ছাগুলো যে কোনো কিছু করতে পারে। বাট ইউকের মতো দেশেও হচ্ছে পার্লামেন্টের একটা লিমিট আছে, যেটা হচ্ছে ইউকেতেও পার্লামেন্ট চাইলে তার পরবর্তী সংসদ যে আছে তার ক্ষমতাকে ভায়োলেট করতে পারবে না। তো এর জন্য এই যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা কিন্তু অনেক কিছু আনসার্টেনিটি ক্রিয়েট করেছিল। আমাদের যে হিন্ডারিং কনস্টিটিউশনাল ইভলিউশন, সংবিধানের যে বিবর্তনের যে সিস্টেমটা ছিল এটাকে অনেকটাই বাধাগ্রস্ত করেছে। আমাদের লিভিং ডকুমেন্ট হিসাবে এটার যে ক্যারেক্টার এটাকে কিন্তু এটা লুজ করতে ভূমিকা রাখে। এরপরে আর্টিকেল 44 ক্লজ 2 নিয়ে যেটা আলোচনা ছিল, যে এক্ষেত্রে আদালত, যেমন আপনারা জানেন যে আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ কেসে বলা হয়েছিল যে আমাদের রাষ্ট্র যেহেতু ইউনিটারি, আমাদের হাইকোর্টের যে সিস্টেমটা এটা হচ্ছে ওয়াননেস অফ দ্য হাইকোর্ট, এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। তো আর্টিকেল 44 ক্লজ 2 হাইকোর্টের যে ইউনিটারি নেচার এটাকে ভায়োলেট করে, কারণ ফান্ডামেন্টাল রাইট এনফোর্স করাটা একটা এক্সক্লুসিভ জুরিসডিকশন হাইকোর্ট ডিভিশনের। তো অন্য পার্লামেন্ট অন্য কোনো কোর্টকে এম্পাওয়ার করতে পারবে, এটা হাইকোর্ট ডিভিশনের যে প্লেনারি পাওয়ারটা আছে, নিরঙ্কুশ ক্ষমতা, এটাকে ভায়োলেট করে। তো এটা বেসিক স্ট্রাকচারকে ইম্প্যাক্ট করে কিভাবে? জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, বিচার বিভাগের স্বাধীনতাকে নষ্ট করে, কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে ভায়োলেট করে, এছাড়া হায়ারার্কি অফ দ্য কোর্টের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখবো এটা একটা প্রবলেম ক্রিয়েট করে। তো বর্তমানে আর্টিকেল 44 ক্লজ 2 যেটা ছিল এটাকে ভয়েড ঘোষণা করা হয়েছে। আচ্ছা, অন্যান্য বিষয় আমরা দেখবো জুডিশিয়াল রেস্ট্রেন্ট একটা ইউজ করেছে কোর্ট, যে আসলে ওনারা এই বিষয়গুলোতে আপাতত ওনাদের রায় দিতে অস্বীকৃতি জানিয়েছেন, যে আর্টিকেল 4A 6 8 থেকে 25 অন্যান্য যে চেঞ্জেস গুলো আনা আছে, এই 5টা যে আমরা আলোচনা করলাম আনকনস্টিটিউশনাল ঘোষণা করা হয়েছে। এটা বাদে বাকিগুলোর ক্ষেত্রে ওনারা বলে দিয়েছেন যে ডিফারেন্স টু পার্লামেন্ট, যে সংসদের প্রতি আমরা এই পাওয়ারটা ছেড়ে দিলাম, যে পরবর্তী পার্লামেন্ট যে আসবে সে আইন অনুযায়ী এটা একটা সিদ্ধান্ত নিবে। 142 এর প্রতি নজর রেখে বা অন্যান্য যে আর্টিকেল গুলো আছে এটার প্রতি নজর রেখে ওনারা একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা দিয়ে দিয়েছেন। তো এটাকে আমরা বলতেছি জুডিশিয়াল রেস্ট্রেন্ট, যেহেতু পার্লামেন্টের পাওয়ার আছে একচ্ছত্রভাবে ওনারা পার্লামেন্টকে এই পাওয়ারটা দিয়েছেন। এরপরে 116 নিয়ে ওনারা যেটা বলছেন যে 116 নিয়ে ওনারা কোনো ডিসিশন দেয় নাই, কারণ 116 আমরা জানি যে অ্যাডভোকেট শিশিরমণি যিনি আছেন উনি কিন্তু আর অন্যান্যরা এটাকে চ্যালেঞ্জ করেছেন যে 116 এবং 109 মধ্যে একটা প্রবলেম আছে আমাদের সংবিধানে, যে 116তে আমরা দেখবো যে কন্ট্রোলিং যে পাওয়ারটা জুডিশিয়াল অফিসার এবং ম্যাজিস্ট্রেটদের উপর কন্ট্রোলিং পাওয়ারটা দেওয়া হয়েছে কার উপর? প্রেসিডেন্টের উপর, উইথ দ্য কনসালটেশন অফ দ্য সুপ্রিম কোর্ট। আবার 109তে দেখবো যে কোর্ট এবং ট্রাইব্যুনালের উপর পাওয়ারটা দেওয়া হয়েছে হচ্ছে সুপ্রিম কোর্টের উপর। তো এখানে দেখবো একটা কনফ্লিক্টিং আছে এখানে, যে আসলে কার এক্সারসাইজ আছে। 109 যে ক্ষমতাটা এখানে নিরঙ্কুশ একটা ক্ষমতা আছে, সেপারেট সেক্রেটারিয়েটের ক্ষেত্রে কিন্তু এটাকে একটা বাধা হিসেবে দেখা হচ্ছে। তো যেহেতু ম্যাটারটা সাবজুডাইস আছে, এখনো কোর্টের সামনে বিচারাধীন অন্য একটা মামলায়, তো এর জন্য কোর্ট এখানে কোনো পর্যবেক্ষণ দেয় নাই। তো আমরা যদি এখন কোর্টের যে অর্ডারগুলো আছে অর্ডারগুলোকে তাহলে আমরা 7টা ইস্যু আইডেন্টিফাই করেছিলাম, আমরা 7টা ডিসিশন তাহলে সামারাইজ করে দিই। তো ফার্স্ট অফ অল পুরো আইন বাতিল করা হয় নাই পঞ্চদশ সংশোধনীর, শুধু একটা পার্ট দেখবো আমরা আনকনস্টিটিউশনাল ঘোষণা করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ক্যাটার গভর্নমেন্টকে যে বাতিল করা হয়েছিল, এটার একটা প্রসপেক্টিভলি এটাকে বাতিল করা হয়েছে, যে না সামনে একদম রেট্রোস্পেক্টিভলি দেওয়া হয় নাই। আপনারা জানেন যে ডক্ট্রিন অফ প্রসপেক্টিভ ওভাররুলিং এর আন্ডারে জেনারেলি কোর্টের যে রায়গুলো আছে এগুলা মানে ভবিষ্যৎ থেকে মানে বর্তমানের পরে রায় ঘোষণার পর থেকে এটা কার্যকর হয়। রেফারেন্ডামের ক্ষেত্রেও যেটা বলছিল যে রেফারেন্ডাম যেটা করা ছিল ওটা বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক, যার কারণে এখন এটা বাতিল। তো দ্বাদশ সংশোধনীর সময় 142 যেভাবে ছিল ওটার পরে এখন ওই অবস্থানে থাকবে। আর্টিকেল 7 এবং 7B-টাকে ওনারা আনকনস্টিটিউশনাল ঘোষণা করেন, কারণ এটা হচ্ছে রাষ্ট্রের যে জনগণ আছে তাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন কে ভায়োলেট করে, এছাড়া ভবিষ্যৎ সংসদের ক্ষমতাকে এটা লিমিট করে। এরপরে ওয়াননেস অফ দ্য হাইকোর্টকে যেহেতু ভায়োলেট করে, হাইকোর্ট ডিভিশনের যে পাওয়ারটা আছে এর জন্য এটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করা হয় 44 ক্লজ 2 কে। আর অন্যান্য যে প্রভিশনগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা দেখবো যে পার্লামেন্টের উপরে ছেড়ে দেওয়া হয়। তো এখন আমরা এটার লিগাল সিগনিফিকেন্স গুলো যদি আলোচনা করি, যে আইনি তাৎপর্যগুলো আসলে কি, এখান থেকে আমাদের ভবিষ্যৎ কি কি শিক্ষা নেওয়া আছে, বিচার বিভাগের উপর এর প্রভাবগুলো আসলে কি কি পড়বে। তো এটা শেষ পর্যন্ত বেসিক স্ট্রাকচারের ডক্ট্রিন 7B চলে গেলেও বেসিক স্ট্রাকচার আছে, তার কারণ হচ্ছে আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ সহ অন্যান্য অনেক কেসে দেখবো আমরা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন ইউজ করা হয়েছে। যেমন সর্বশেষ ষোড়শ সংশোধনীর যে রিভিউ আছে ওইখানেও কিন্তু বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনকে রিঅ্যাফার্ম করা হয়েছে। তো এই কেস ওইটাকে রিইনফোর্স করে ওটার যে স্কোপ আছে এই স্কোপটাকে আমরা দেখবো যা আরো প্রসারিত করেছে। এরপরে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন নিয়ে একটা সুন্দর জিনিস বলেছে, যে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা আসলে ফিক্সড কিছু না, এটা যুগের সাথে তাল মিলিয়ে এটা বিকশিত হতে পারে। এমনকি এমন কিছু ইভেন ইফ নট প্রেজেন্ট ইন দ্য অরিজিনাল কনস্টিটিউশন, মূল সংবিধানে যদি নাও থাকে ওটা বেসিক স্ট্রাকচার হতে পারে। তার একটা উদাহরণ হিসেবে হচ্ছে এনপিসিজি যে সিস্টেমটা, এটা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 96 সালে ইন্ট্রোডিউস করা হলো, এখন আমাদের এটা বেসিক স্ট্রাকচার। তো এটা নিয়ে একটা কোশ্চেন উঠতে পারে যে আসলে কোর্ট কি তাহলে ইন দ্য ফিউচার এই যে কোর্টের ওয়াননেস অফ দ্য সুপ্রিম হাইকোর্ট ডিভিশন কিংবা সুপ্রিম কোর্টের যে কনসেপ্ট এটা কি আসলে রিথিঙ্ক করবে কিনা, যে আসলেও আমাদের ডিসেন্ট্রালাইজেশন দরকার,
এই কারণে আমরা বেসিক স্ট্রাকচারে ইভলভিং একটা মিনিং দিব। এখন সর্বশেষ এই কেসটা তো বেসিক স্ট্রাকচার আর্টিকেল 44(1) অনুযায়ী হচ্ছে আপনার সুপ্রিম কোর্টের ওয়াননেসকে বেসিক স্ট্রাকচার বলা হয়েছে। বাট ইন দ্য লং টার্ম হয়তো বা জুডিশিয়াল রিভিউ হইতে পারে, যে এখানে আসলে বর্তমান যুগের চাহিদা মিলিয়ে আমরা কি এই যে ওয়াননেস যে কনসেপ্টটা এটাকে আমরা রিথিঙ্ক করতে পারি কিনা। এছাড়া জনগণের ইচ্ছার উপর আমরা দেখবো এটা জোর দিয়েছে যে রাজনৈতিক ঐকমত্য থাকলে ওই জিনিসগুলো আসলে চেঞ্জ করা উচিত না। আর লিমিটস অন পার্লামেন্টারি পাওয়ার, ওনারা কিন্তু এই কেসে আবার বলেছেন যে আমাদের দেশের সংবিধান সুপ্রিম, যে ক্লিয়ার লিমিটস অন পার্লামেন্টস অ্যাবিলিটি টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড, বাট আমরা দেখবো পার্লামেন্টের ডিসমেম্বারমেন্ট করার ক্ষমতা নাই। তো সর্বশেষ যারা জুডিশিয়ারি পরীক্ষা দিয়েছেন তারা জানেন, রিচার্ড অ্যালবার্ট সহ অন্যান্য যারা কম্পারেটিভ কনস্টিটিউশনালিস্ট আছেন তাদের একটা থিওরি আছে ডিসমেম্বারমেন্ট। তো যদি কোনো কিছু অ্যামেন্ডের মেন কনসেপ্টটা হচ্ছে ইমপ্রুভ করা কোনো জিনিসকে, তো এই যদি এরকম হয় যে সাংবিধানিক প্রিন্সিপালগুলোকে কোনো কিছু ভায়োলেট করে, ওটা হয়ে যাবে ডিসমেম্বারমেন্ট। তো সংসদের কিন্তু ক্ষমতা লিমিটেড এইভাবে যে প্রসিডিউরাল রিকোয়ারমেন্ট যেটা আছে, যেমন গণভোটের বিধান, এগুলা কিন্তু তার ফলো করতে হবে। বেসিক স্ট্রাকচার হুমকির মুখে পড়ে এরকম কোনো কিছু সে করতে পারবে না। ফান্ডামেন্টাল রাইটকে সে ভঙ্গ করতে পারবে না। এছাড়া ফিউচার পার্লামেন্টের ক্ষমতাকে লিমিট করার ক্ষমতা তার নাই। আর শেষ পর্যন্ত সংবিধানকে একটা লিভিং অর্গানিজম হিসেবে ট্রিট করে রাখতেই হবে, হুইচ ইজ ক্যাপাবিলিটিং দ্য মানে চেঞ্জিং সোসাইটাল নিডস, সমাজের যে চাহিদাগুলা ডেভেলপ করবে এই জিনিসগুলোর সাথে যেন এটা খাপ খাওয়াই নিতে পারে। আর ওনারা শেষ পর্যন্ত আবার জুডিশিয়ারির যে রোল আছে, যে সাংবিধানের অভিভাবক আমরা বলতেছি জুডিশিয়ারি, তো ওনারা আলটিমেট ইন্টারপ্রিটার অ্যান্ড গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন হিসেবে ওনাদের যে রোল এটাকে কিন্তু ওনারা সুসংহত করেছেন। তো এই অবস্থার ফলে কি হলো, যে নির্বাচন ব্যবস্থার ক্ষেত্রে দেখলাম যে আমরা আসলে প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি যে আমরা ক্যাটাগরি গভর্নমেন্টের দিকে আবার ফিরে যাব, যেহেতু 13 অ্যামেন্ডমেন্টের রিভিউ চলতেছে, আশা করি তারপরে আবার সম্পূর্ণভাবে সংবিধানে ফিরে আসবে। এটা ফ্রিডম অফ এক্সপ্রেশনকে রক্ষার ক্ষেত্রে এই জাজমেন্টটা একটা ভালো ভূমিকা রাখবে, যে মানুষের মধ্যে ফিয়ার সাইকোসিস ক্রিয়েট করবে না। জুডিশিয়াল স্ট্রাকচার যেটা আছে এটা আশা করি এটা সমুন্নত রাখবে, যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারিকে যাতে এফেক্ট না করে। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রসেসের ক্ষেত্রে আমরা দেখবো যে খুব সহজে প্রসিডিউরাল ভায়োলেশন যাতে না হয় এইভাবে করতে পারবো। আর 7B মাধ্যমে যে জিনিসটা করা হচ্ছিল, যে সংবিধানের যে ইভলিউশন যেটা ছিল, এটাকে বিবর্তনটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, ওটাকে কোর্ট ওপেন করে দিয়েছে অনেকটা, বাট এট দ্য সেম টাইম বেসিক স্ট্রাকচার ফলো করতেই হবে। আর রাজনৈতিক পুনর্মিলনের একটা ব্যাপার আছে এখানে, যেটা আসলে আদালত অনেকটাই পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছে। এখন আমরা যদি লিগ্যাল প্র্যাকটিশনার যারা আছেন তাদের জন্য ইম্পর্টেন্ট কিছু আইনি শিক্ষার কথা বলি, এখানে আমরা দেখবো যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের ক্ষেত্রে কোর্ট কিছু সুন্দর সুন্দর প্রিন্সিপাল দিয়েছে। যেমন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের যে স্কোপ, এটাকে অনেকটা ওয়াইড করা হয়েছে, যে বেসিক স্ট্রাকচার ভায়োলেট করলে কিংবা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট করে অনির্দিষ্ট সংখ্যক মানুষের, কিংবা গণতান্ত্রিক যে প্রক্রিয়া এটাকে ভায়োলেট করলে কেউ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন জারি করতে পারে। ইভেন দ্য পার্লামেন্ট যেটা আছে, পার্লামেন্টেরও কিন্তু যে প্রসিডিউরাল যে কমপ্লায়েন্স এটা রাখতে হবে, সেই ইচ্ছা একটা লং টাইটেল দিতে হবে। এছাড়া রেফারেন্ডামের যে প্রভিশন এটা করতে হবে। আবার সাবস্টেন্টিভ চ্যালেঞ্জেসের ক্ষেত্রে আমরা দেখবো যে কালারেবল লেজিসলেশন যেটা আছে, কালারেবল লেজিসলেশন করা যাবে না, বেসিক স্ট্রাকচার ভায়োলেট করা যাবে না। আবার পরবর্তী বা ফিউচার ভবিষ্যৎ সংসদের যে পার্লামেন্ট তার ক্ষমতাকে লিমিট করা যাবে না। সাংবিধানিক ব্যাখ্যার ক্ষেত্রেও কিন্তু এই কেসটা খুব গুরুত্বপূর্ণ কিছু ডক্ট্রিন আলোচনা করেছে। যেমন একটা হচ্ছে লিভিং অর্গানিজম যে ডক্ট্রিন, যে সংবিধানকে এমন ভাবে ব্যাখ্যা করতে হবে যেটা পরিবর্তিত পরিস্থিতির সাথে সবসময় খাপ খাওয়া নিতে পারে। এছাড়া গণতান্ত্রিক শাসনের উপর দেখবো যেটা জোর দেওয়া হয়েছে, মানুষের যে ইচ্ছা, জনগণের ইচ্ছা, এটা হচ্ছে একটা প্যারামাউন্ট কনসিডারেশন হবে ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে। আর বেসিক স্ট্রাকচার যে ডক্ট্রিনটা আছে এটাকে আবারও স্বীকৃতি দেওয়া হয়েছে। এই মামলার যদি আমরা শেষ পর্যন্ত একটা কনক্লুশনে যাই, যেটা আসলে বাংলাদেশের যে সাংবিধানিক গণতন্ত্র এটা এস্টাবলিশমেন্টে আশা করি অনেকটা ভূমিকা রাখবে। জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স যেটা আছে এটাকে আবার আমরা দেখতেছি যে বিচার বিভাগের স্বাধীনতাকে এস্টাবলিশ করেছে, ডেমোক্রেটিক প্রিন্সিপালস গুলোর উপর আস্থা ফিরিয়ে আনার অনেকটা ট্রাই করেছে। পপুলার সভারেন্টি যেটা আছে, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছে। তো ভবিষ্যতে আমরা যদি চিন্তা করি, আসলে আশা করি যে সংবিধান অবশ্যই যুগের সাথে তাল মিলিয়ে অগ্রতিশীল হবে, বাট এটা বেটার প্রোটেকশন মেকানিজমও রাখতে হবে যাতে রাইটস যেগুলো আছে এগুলো যেন ভায়োলেট না হয়। তো ভবিষ্যতে রাজনৈতিক এখানে অনেক আলোচনার সুযোগ আছে, সাংবিধানিক সংস্কারের অনেক সুযোগ আছে। তো আশা করি এই কেসে যে আমরা যে ডক্ট্রিনগুলো আলোচনা করেছিলাম এটা ওই অগ্রগতির পথেই ভূমিকা রাখবে। তো হিস্ট্রিক্যাল সিগনিফিকেন্স নিয়ে যদি আমরা আলোচনা করি, এটা আসলে কিন্তু বাংলাদেশের একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট হিসেবে অনেকটা দীর্ঘদিন ধরে বিবেচিত হবে, কারণ এখানে আমরা দেখতে পারতেছি যে পুরো সংবিধানের আসলেও যে বেসিক স্ট্রাকচার সবগুলো বিষয় এখানে জড়িত ছিল। তো সংশোধনী মামলা সম্পর্কে আশা করি যে পঞ্চদশ সংশোধনী মামলা নিয়ে আপনাদের সাথে আমরা যে আলোচনা করলাম, আশা করি আপনাদের ধারণা অনেকটা স্পষ্ট করতে পেরেছি। তো আপনারা যারা আরো ডিটেলে পড়তে চান তারা চাইলে ফুল জাজমেন্ট যেটা আছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে অ্যাভেলেবল,
আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আপনাদের এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।